অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমান, আক্রান্ত নেতানিয়াহুর কার্যালয়, খোমেনির স্ত্রীর মৃত্যু। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। বাংলাদেশের 2 জন নাগরিক নিহত হয়েছেন এবং 7 জন আহত হয়েছেন। এটা আমাদের জন্য একটা বড় শোক বার্তা। আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামলার মুখে কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেল গ্যাসের দাম, পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুদ থাকায় শঙ্কা দেখছেন না বাণিজ্যমন্ত্রী। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব বিএনপির। রাজধানীতে 6 মাসের মধ্যে নারীদের জন্য চালু হবে ইলেকট্রিক বাস। গণপরিবহন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর। ঢাকায় মনোরেল যোগাযোগে গুরুত্ব। ঈদের রেলের আগাম টিকিট বিক্রি শুরু কাল। এবারও শতভাগ মিলবে অনলাইনে। চলবে মাঝজোড়া স্পেশাল ট্রেন। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি। মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ খোদ ডিএনসি ইন্সপেক্টর। সায়দাবাদে তল্লাশির সময় পিস্তল দিয়ে গুলি, নিরাপদ দূরত্বে গিয়ে ফেলে যায় অস্ত্র, ধরার চেষ্টায় পুলিশ। ইরানের সর্বোচ্চ নেতা নিহতের পর মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো এবং কাতারের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। কুয়েতে ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়েও হামলার দাবি করেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতারের রাসলাফন শহরের 2টি জ্বালানি স্থাপনাতেও ইরানের ড্রোন হামলার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে দোহা। এই ঘোষণার পর থেকে ইউরোপের বাজারে হু হু করে বাড়ছে গ্যাসের দাম। বেঞ্চমার্ক ডাচ ও ব্রিটিশ হোলসেলের গ্যাসের দাম বেড়েছে প্রায় 50%। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায় রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্র টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাণ হারিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাঘেরজাদে।
পাল্টাপাল্টি হামলার মধ্যে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন, না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সন্দ্বীপের মোহাম্মদ তারেকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। অন্যদিকে ইরানি হামলায় আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের আহমদ আলীর স্বজনদের আহাজারিতে ভারী গ্রামের পরিবেশ। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের। তাসনিম তামান্না পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। বাবার না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না একমাত্র সন্তান তাসনিম। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাথায় আঘাত পান মোহাম্মদ তারেক। তিনি দীর্ঘ প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না, বলতেছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই। সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা তারেকের মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তার মরদেহটি যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে বাংলাদেশে আনা যায় এই ব্যাপারে যাতে এমবাসির সাথে যোগাযোগ করে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানির গাড়ি চালাচ্ছিলেন। এ সময় ইরান থেকে ছোঁড়া একটি মর্টার আজমান শহরে আঘাত হানে। এতে গুরুতর আহত সালেহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। বর্তমানে মরদেহটি সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে রয়েছে। চন্দ্র বিশ্বাস, পপি, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে 2 বাংলাদেশি নিহত এবং 7 জন আহত হয়েছেন। বিমান চলাচল স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনবে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আটকে পড়া বিদেশগামীদের দুর্ভোগ নিরসন এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছে সরকারের নীতি নির্ধারকরা। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতকে কেন্দ্র করে সোমবার বিকেলে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়। ছিলেন 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য গঠন করা হয়েছে ভিসা সেল। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবেসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাকেই প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের বিষয়ে সম্ভাব্য সবকিছু আলোচনায় এসেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। is supportive of their welfare and it will do anything to protect their security, welfare and well-being. আমরা 2 জন নাগরিককে হারিয়েছি। যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যত পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটা সব রকম ব্যবস্থা আমরা করছি। সবশেষ ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাহরাইন, কুয়েত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চলমান রেখেছে সরকার। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা সকলে আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।
এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম মাওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত জানাই। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে সংঘাত, সেটি আসলে উত্তরোত্তর উত্তেজনা বৃদ্ধি করছে এবং সংঘাত কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই মুহূর্তে কি অবস্থায় আছে পরিস্থিতি? আপনি একদমই ঠিক বলেছেন জাফর। আজকে কিন্তু অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, গত একদিন বা 2 দিন যে হামলা হয়েছে, সেই হামলার মধ্যে কিন্তু ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতই কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু ক্রমেই এই যুদ্ধের ব্যাপ্তি এবং পরিধি কিন্তু বাড়ছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। আমরা জানি যে এরই মধ্যে ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। মার্কিন যে স্থাপনা রয়েছে, সেই স্থাপনার পাশাপাশি আমরা আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর পেয়েছি, সেই খবরগুলো হলো যে জ্বালানি স্থাপনা, বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহৎ যে জ্বালানি স্থাপনা অ্যারামকো, আরেকটি যে কাতারের যে এলএনজি উৎপাদন কেন্দ্র, সেখানেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেই তথ্যগুলো একটু দেখে আসতে চাই। যে এখন পর্যন্ত যে হামলা হয়েছে, সেই হামলার সর্বশেষ তথ্য হলো যে নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, এমনটি দাবি করা হয়েছে তেহরানের পক্ষ থেকে। এবং এই হামলায় ধারণা করা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে নেতানিয়াহুর কার্যালয়ের যে চিফ অফ স্টাফ, তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এর সমর্থিত সূত্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন এই বিষয়ে কোনো কিছু বলা হয় নাই। এবং আজকে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 4 মার্কিন সেনা নিহত হয়েছে। এর মধ্যে গতকাল 3 জন নিহত হয়েছিল, আজকে আহত 1 জন মারা গেছেন। এর বিপরীতে ইরানে কিন্তু হু হু করে নিহতের সংখ্যা বাড়ছে। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইরানে 550 জন মারা গেছে। আমি যখন কথা বলছি আপনার সাথে, সেই কথা বলার কিছুক্ষণ আগেও কিন্তু তেহরানে বিস্ফোরণ হয়েছে। পশ্চিম ইরানে শিশুসহ 5 জন নিহত হয়েছে। এবং আরেকটি তথ্য যে নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ করেছে ইরান। তাদের যে পরমাণু স্থাপনা, সবচেয়ে বড়, ইরানের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বলা হয় এবং পরমাণু স্থাপনা বলা হয়, সেইখানে হামলার অভিযোগ করেছে বা দাবি করেছে ইরান। তবে এ বিষয়ে এখনও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমন কিছু বলা হয় নাই। কিন্তু আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA তারা কিন্তু উদ্বেগ জানিয়েছে এবং তারা বলেছে যে এই যে সংঘাত, সেই সংঘাতের আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের উদ্যোগী হতে হবে। ইরান তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত আলোচনায় রাজি হয়নি। একটু জানাবেন ইরানের সাথে কি আর কেউ তাদের সহযোগিতা করছে কিনা? এখন পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি, ইরানের পক্ষে যে প্রক্সি ওয়ার, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে ইরান সমর্থিত যে মিলিশিয়াগুলো রয়েছে, সেইগুলো ইরানের পক্ষে ছোটোখাটো লড়াই করছে। বিশেষ করে ইয়েমেনের হাউথি বিদ্রোহী যারা, তারা কিছুটা বলেছে যে তারা লোহিত সাগরে ইসরায়েলের যে কোনো স্থাপনা লক্ষ্যবস্তু করবে। আরেকটি বিষয় আমরা জানিয়েছি যে লেবানন ভিত্তিক যে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, তারা ভোরের দিকে রকেট হামলা চালিয়েছে। কিন্তু এর বিপরীতে কিন্তু লেবাননে কিন্তু একদম ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এবং কিছুক্ষণ আগেও অন্তত 18টি শহরে, আপনাকে দেখাচ্ছে যে 18টি শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই নির্দেশের পরেই আমি যখন আপনার সাথে কথা বলছি, তার কিছুক্ষণ আগেই লেবাননের বিভিন্ন জায়গায় মুহুর্মুহু বোমাবর্ষণ হয়। আরেকটি বিষয় যে হিজবুল্লাহ সামরিক শাখার গোয়েন্দা কমান্ডার, তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এবং লেবাননে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড, এই হামলার পরপরই কিন্তু লেবানন সরকার হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। জাফর, এর চেয়েও সবচেয়ে বড় প্রভাব যে বিশ্বব্যাপী, সেই জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক যে জ্বালানি চাহিদা, সেই জ্বালানির সংকট, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এবং তার কারণে কিন্তু বিশ্বের বাজারে হু করে জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাস সংকটের ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশের আজকে বাণিজ্যমন্ত্রী তিনি বলেছেন যে খাদ্য এবং জ্বালানির যে মজুদ পর্যাপ্ত রয়েছে, এতে বাংলাদেশের কোনো ধরনের সংকট হবে না। এ সংক্রান্ত আমাদের একটি সহকর্মীর প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে আমরা আলোচনায় ফিরব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে তেহরানের পাল্টা হামলায় আবারও আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্ব বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিংহভাগ এলএনজি কাতার থেকে আমদানি করে বাংলাদেশ, যা হরমুজ প্রণালী দিয়ে আসে। পাশাপাশি এই নৌপথ ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি ও খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় হরমুজ প্রণালী বন্ধ হলেও এই মুহূর্তে দেশে কোনো সংকট হবে না। এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না। আমরা দেখি পরিস্থিতিটার সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি
এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। Our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains by working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit. বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে ভারত থেকে বছরে $9.5 বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রফতানি করে মাত্র $1.5 বিলিয়ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা প্রতিবেদনটি দেখলাম। এখন বিষয় হলো যে এই যে বিশ্ব জ্বালানি নিরাপত্তা এ সংক্রান্ত একটু তথ্য রয়েছে, আমরা একটু দেখে নিতে চাই যে এই পর্যন্ত আমরা যে প্রতিবেদন দেখতে পাচ্ছি, সৌদি আরব এবং কাতারের জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে যেমনটি আমরা বলছিলাম। আরেকটি বিষয় যে হরমুজ প্রণালীর কাছে 3টি জাহাজে কিন্তু হামলা চালিয়েছে এবং সেই হামলায় কাতারের এলএনজি হরমুজ প্রণালীর পাশাপাশি কাতারের যে জ্বালানি স্থাপনা রয়েছে এলএনজি উৎপাদন কেন্দ্র, সেখানেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কাতার থেকে তো আমরাও এলএনজি আমদানি করে থাকি। হ্যাঁ, বাংলাদেশে এলএনজি আমদানি করে থাকে, তবে এর বিকল্প বাজারও রয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীন সহ বিভিন্ন দেশ থেকেও বাংলাদেশ এলএনজি আমদানি করে থাকে। তবে কাতারের এই এলএনজি আমদানির প্রভাব কিন্তু বাংলাদেশের চেয়ে অর্থাৎ এশিয়ার চেয়েও সবচেয়ে বড় প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে ইউরোপের বাজারে। আমরা জানি যে ঠিক 1 ঘন্টার মাথায় ইউরোপের যে জ্বালানির মূল্য সেটি কিন্তু 50% বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার পরপরই কিন্তু ইউরোপের যে জ্বালানি কমিশন, যারা জ্বালানির বাজার নির্ধারণ করে বা সংকট সমাধান করে, সেই কমিশন কিন্তু এর মধ্যে জরুরি বৈঠক ডেকেছে বুধবার এবং এই বৈঠকের পর তারা পরবর্তী কিভাবে এই সংকট সমাধান করবে সে নিয়ে আলোচনা করবেন। আরেকটি বিষয় যে বিশ্বব্যাপী কিন্তু অপরিশোধিত জ্বালানি তেলের দামও বাড়ছে। আমরা জানি যে আরামকো সৌদি আরবের সবচেয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং এই হামলার পরপরই কিন্তু তারাও উৎপাদন বন্ধ রেখেছে। এর পরপরই আশঙ্কা করা হচ্ছে যে ব্যারেল প্রতি দাম $100 ছাড়ানোর সংখ্যা বাড়তে পারে। তবে এই সরবরাহ ব্যবস্থা যদি জটিল আকার ধারণ করে, শুধু জ্বালানি নয়, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে এবং পরিবহন যদি আপনি বলতে চাই তাহলে কিন্তু একটা বড় ধরনের সংকট, এই যুদ্ধ বা এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পরিস্থিতি কিন্তু জটিল আকার ধারণ করতে পারে। হরমুজ প্রণালী কি ইরান অফিসিয়ালি বন্ধ ঘোষণা করেছে? তারা অফিসিয়ালি এখনো বলেনি যে তারা বন্ধ করেছে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় জাহাজে যে হামলার ঘটনা ঘটেছে, বিশেষ করে ওমান উপকূলে যে হামলাগুলো হয়েছে, এই হামলাগুলো পরিষ্কারভাবে অভিযোগ উঠেছে যে এই মুহূর্তে কি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করছে কি না, এই মুহূর্তে একেবারেই বন্ধ। ইরান বলেছে নিরাপত্তার স্বার্থে তারা এই অঞ্চল দিয়ে এখন পর্যন্ত কোনো জাহাজ চলাচল করতে দেবে না এবং এজন্যই তারা হামলা চালিয়েছে, সতর্কতা জারি করেছে, তারপরে হামলা চালিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে রবিউল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ, জানাচ্ছিলেন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের বিষয়ে বিস্তারিত এবং জ্বালানির যেই শঙ্কা বিশ্বজুড়ে সে বিষয়ে সর্বশেষ তথ্য। 6 মাসের মধ্যে নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক পাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। তিনি জানান, আলোচনায় ঢাকার বিকেন্দ্রীকরণ এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সোমবার সকাল 9টার পর মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা বৈঠকের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজধানী সহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অংশ নেন যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হকও। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে গণপরিবহন আধুনিকায়ন ও মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল, যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। নারীদের নিরাপদ গণপরিবহন না পাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা জানিয়ে ডক্টর এম শামসুল হক বলেন, আগামী 6 মাসের মধ্যে তাদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। এ
এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের জানান, আহত ও নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্নড। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ফিরিয়ে নেওয়া হবে মুক্তিযোদ্ধা হিসেবে নেওয়া আর্থিক সুবিধাও। এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান মেনেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা সংসদে অংশ নিতে পারবেন না বলেও জানান মন্ত্রী। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে 12ই মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। সেখানে ভাষণ রাখবেন তিনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, বিদ্যমান সংবিধান মেনেই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে জুলাই সনদকে সম্মান জানিয়ে বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নিতে মৌখিক প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি। সংবিধান কি বলে, নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। অসাংবিধানিক কিছুই জাতীয় সংসদে উত্থাপন করা যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় সংসদে অংশ নিতে পারবেন না সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা। আগামী 12 তারিখে যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না। যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধান সংস্কার নিয়ে রাজনীতির মাঠে চলমান আলোচনাকে রাজনৈতিক অধিকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সংসদ অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতিকে অপসারিত না করা হলে সংসদে কে প্রশ্নবিদ্ধ করা হবে বলে মনে করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সন্ধ্যায় দলের কার্যালয়ে নবগঠিত সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটিকে পরিচয় করিয়ে দেন। গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের পক্ষে বিএনপির অবস্থান নেয়ার সমালোচনাও করেন তিনি। বিএনপির সংসদ সদস্যদের দ্রুত সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে এবং কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। এবং যদি তা শুরু হয়, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমরা সকলে 300 জনের 300 জন সংসদ সদস্যকেই প্রশ্নবিদ্ধ করব এবং 300 জন সংসদ সদস্যকে এটার জবাব দিতে হবে। আমরা আহ্বান জানাবো যে সরকারি দলের সংসদ সদস্য যারা আছেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন এবং যে এই শপথটা যদি আপনারা না নেন তাহলে যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের লঙ্ঘন হয় এবং এর মধ্য দিয়ে একটা বড় আইনি জটিলতা তৈরি হয়। জুলাই আন্দোলনে শহীদ ইউসুফের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে জুলাই শহীদ ইউসুফের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পর তিনি একথা বলেন। ঠান্ডা ভাতে সেহরি করছেন জুলাই যোদ্ধা ইউসুফের পরিবার শিরোনামে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নির্দেশেই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় শহীদ ইউসুফের স্বজনদের হাতে। উদ্যোক্তারা বলছেন, দেশের দুস্থ দরিদ্র এবং শহীদ পরিবারের পাশে থাকবে আমরা বিএনপি পরিবার। এত আত্মদান, এই যে এত ত্যাগ, এগুলো তো সবই বৃথা হয়ে যাবে আজকে যদি শহীদের মা
সে যদি চিকিৎসা না পায়, তার যদি থাকার জায়গা না থাকে, এ বড় বেদনার, এ বড় দুঃখের, এই পরিবার যাতে সামগ্রিকভাবে পুনর্বাসন যাতে হতে পারে সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং অক্ষরে অক্ষরে আমরা সেটি পালন করব। কারখানা মালিক ও শ্রমিকের মধ্যে দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিলে কথা বলেন তিনি। নাগরিকের সম্মান নিশ্চিত করে দরদি রাষ্ট্র গঠন করারও আহ্বান জানান জামায়াত আমির। বলেন, মালিক শ্রমিক একে অপরের পরিপূরক, এর মাঝে কোনো সংঘাত রাখা যাবে না। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংঘাত বিভিন্ন জায়গায় আমরা দেখি। এটা হওয়া উচিত নয়। কিছু লোক আছে তারা এটা চায় না, এতে তাদের বেনিফিট। সব জায়গায় যদি আমরা এই সৌভাতৃত্বের সম্পর্কটা গড়ে তুলতে পারি, আমাদের সমাজটা একটা মানবিক সমাজে পরিণত হবে। আমরা একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ গড়তে চাই। রাতের সময় আরও থাকছে। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় কাল বিগ ম্যাচে প্রতিপক্ষ চীন, সর্বোচ্চটা দিয়ে লড়তে চান আফিদারা। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। চলবে 5 জোড়া স্পেশাল ট্রেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। 21 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টা থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেনে চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। ঈদ কেনাকাটায় বন্দরনগরী চট্টগ্রামে এবার 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। পোশাকের ক্ষেত্রে পাকিস্তানি ও ভারতীয় চাহিদা বেশি হলেও জুতার ক্ষেত্রে তা দখলে থাইল্যান্ড ও চীনের। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের কেনাকাটায় জমজমাট বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকানগুলো। নানা রঙের নিত্য নতুন ডিজাইনের বাহারি পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা আসছেন পরিবারের সদস্যদের নিয়ে ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে। ঈদ কেন্দ্রিক নতুন বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরাও। চট্টগ্রামের শপিং মলগুলোতে এবার ঈদে অন্তত 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এই বছর আমাদের 5 থেকে 10,000 কোটি টাকা এখানে বেচা বিক্রি করার একটা সুযোগ রয়েছে। আশা করি আশা অনুরূপাতে এটাই হবে। ঈদে ফ্যাশনেবল ও বাহারি ডিজাইনের পোশাকের চাহিদা থাকে বেশি। পোশাকের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে পাকিস্তানি ও ভারতীয়। ফলে এসব দেশ থেকে নামি দামি ব্র্যান্ডের কাপড় নিয়ে এসেছেন বিক্রেতারা। আর জুতার ক্ষেত্রে তা দখলে চীন ও থাইল্যান্ডের। ইন্ডিয়ার একটা ড্রেসের মধ্যে আমি বেশি আকৃষ্ট। নিত্য নতুন ডিজাইন আর কাপড়ের মানের জন্যই বিদেশি পোশাকে বেশি আগ্রহের কথা জানান ক্রেতারাও। এবছর এগুলো একটু ইউনিক চাচ্ছি, গ্রাউন্ডের মধ্যে। পাকিস্তানিটা আরো বেশি সুন্দর, কজ এটা হাতটা অনেক ঢোলা হয়। চট্টগ্রাম নগরীতে অভিজাত সহ ছোট বড় মিলিয়ে 5 শতাধিক মার্কেট রয়েছে, যেখানে ঈদের 1 মাস আগে থেকে শুরু হওয়া কেনাকাটা চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানান বিক্রেতারা।
ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজনৈতিক চাপমুক্ত থেকে সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। ব্যাংকের এমডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই নির্দেশ দেন তিনি। এ সময় সরকারের 1 কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি পূরণে কাজ করার নির্দেশ দেন গভর্নর। 2024-এর শুরুতে দেশে কর্মহীন মানুষের সংখ্যা কম থাকলেও বছর শেষে তা বাড়তে থাকে। জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ হয় প্রায় 2 শতাধিক কারখানা, কমে আসে বিনিয়োগও। কর্মহীন মানুষের খাতায় যুক্ত হয় কর্মদক্ষ মানুষ। এমন অবস্থায় নতুন সরকারের 1 কোটি মানুষের কর্মসংস্থানের ইশতেহার পূরণে, উদ্যোক্তা সৃষ্টি ও রপ্তানিতে গতিশীলতা ফেরাতে ব্যাংকগুলোকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ গভর্নর মুস্তাকুর রহমানের। 1 কোটি লোকের কর্মসংস্থান করতে হলে আমাদের তো প্রোডাক্ট স্পেসিফিক করতে হবে। দ্যাট ইজ, এই কাজটা করার জন্য ব্যাংকাররাই পারে সঠিক ভূমিকা পালন করতে। এক্ষেত্রে শুধু ঋণ প্রদান করাটাই ব্যাংকের একমাত্র কাজ না, উদ্যোক্তা সৃষ্টি করা এবং উদ্যোক্তাকে প্রোডাক্ট তৈরি থেকে আরম্ভ করে সেটা রপ্তানি পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করাটা হবে ব্যাংকের কাজ। এবিবি সভাপতি ও বেশ কয়েকজন ব্যাংকের এমডিদের সাথে সৌজন্য সাক্ষাতে ব্যাংকারদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ দেন। গভর্নর মহোদয় বলেন যে আপনারা রাজনৈতিক চাপ মুক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন। যেই চাপ আপনাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমার সহযোগিতা চাইলে আমিও চেষ্টা করব আপনাদেরকে সে চাপ মুক্তিতে সহায়তা করার জন্য। 5 ব্যাংক মার্জার ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সহ ব্যাংক সংস্কার কার্যক্রম চলমান থাকবে বলে ব্যাংকারদের সভায় আশ্বস্ত করেন নতুন গভর্নর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। দুপুরে রাজধানীর সায়দাবাদে তল্লাশির সময় গুলি করে পালিয়ে যায় এক মাদক কারবারি। নিরাপদ দূরত্বে গিয়ে পিস্তলটি ফেলে যায় সে। অস্ত্রটি উদ্ধার করে অভিযুক্ত কারবারি সহ জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। সোমবার বেলা 12:10 রাজধানীর সায়দাবাদে ফুটপাত দিয়ে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। কিছু দূর গিয়ে অটোরিকশায় উঠে পালিয়ে যায় সে। তাকে ধরতে পেছনে ছুটতে দেখা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসির কর্মকর্তাদেরও। মাদক বিরোধী অভিযানে আটকের পর ওই ব্যক্তিকে তল্লাশি করতে গেলে পকেট থেকে পিস্তল বের করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় ওই ব্যক্তি। এর মধ্যে একটি গুলি খিলগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। ঢাকা মেট্রো সাউথের যে প্রায় 7টি ইউনিট একসাথে করে একটা অভিযান, বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা সায়দাবাদ এলাকায় গেলে, সায়দাবাদ যে রেল স্টেশনটাতে ওখানে আমাদের গাড়ি নামার পরেই আমরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে আমাদের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান, খিলগাঁও সার্কেল ইন্সপেক্টর চ্যালেঞ্জ করলে বা তাকে জড়িয়ে ধরতে গেলে সে তার পকেট থেকে পিস্তল বের করে তাকে পরপর 4 রাউন্ড গুলি করে। চিকিৎসকরা জানান গুলিটি এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলেও সিদ্দিকুরের অবস্থা স্থিতিশীল। আমরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসি। আপনারা দেখছেন, আপনারা নিজেও রোগীকে দেখেছেন, তো মোটামুটি এখন তার অবস্থা স্টেবল আছে। আমরা এক্সরে করেছি, এক্সরেতে তার হাড়ের বা কোনো কিছু হয় নাই, জাস্ট একটা 2টা হাড়ের মধ্যে একটা হাড়ে জাস্ট একটু টাচ লেগেছে। বর্তমানে রোগীর অবস্থা স্টেবল আছে, ড্রেসিং চলছে এবং ডাক্তাররা বলছে যে আল্লাহ দিলে তেমন কোনো মেজর নেই, মানে মেজর কোনো থ্রেট নেই। পুলিশ বলছে জড়িতদের ধরতে কাজ চলছে। উদ্ধার হয়েছে অস্ত্রটি। যারা পালিয়ে গেছে ওদের পরিচয়টা এখন আমরা শনাক্ত করতে পারি নাই। চেষ্টা অব্যাহত আছে, নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া। গুলি বর্ষণকারীকে তালিকাভুক্ত মাদক কারবারি মাসুম বলে ধারণা ডিএনসির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে রায়গঞ্জের গোয়ালপাড়া গ্রামে লিজের পুকুর নিয়ে আসমত আলী ও আবু বকর সিদ্দিকের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সকালে উভয় পক্ষ ওই পুকুরে মাছ ধরতে গেলে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন। একদিকে নতুন বই হাতে লেখকদের উচ্ছ্বাস, অন্যদিকে ক্রেতা সংকট। অনেকটাই জনশূন্য অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। মেলার শুরুতে এমন স্থবিরতা ভাবিয়ে তুলছে প্রকাশকদের। নতুন বইয়ের ঘ্রাণ থাকলেও স্টলে নেই ক্রেতার ভিড়, বিক্রেতাদের চোখে মুখেও অপেক্ষার ছাপ।
সোমবার বিকেলে অনেকটাই জনশূন্য অমর একুশে বইমেলার প্রাঙ্গণ। মেলার শুরুতেই এমন স্থবিরতা ভাবিয়ে তুলছে প্রকাশকদের। প্রকাশনীগুলো ক্ষতির সম্মুখীন হতেছে, ওদের বেচা কিনা নাই, মেনটেনের যে খরচ ওই খরচটা তো উঠতেছে। গত বছরের তুলনায় একুশের মেলা যে 1 মাস হয় তার সেই তুলনায় এবার একটু মেলা খারাপ হবে বোঝা যায়। যারা এবারই প্রথম বই এনেছেন তাদের কপালে চিন্তার ভাঁজ। পাঠকদের এমন অনুপস্থিতির নতুন সৃষ্টির উৎসাহে ভাটা ফেলছে বলে মন্তব্য নতুন লেখকদের। দেশের যে সংস্কৃতিকে আঁকড়ে রাখার মনোভাব, ওটা থেকে আমরা সরে যাচ্ছি। আমার মনে হয় এই কারণগুলোর প্রেক্ষিতেই আজকে আমি এখানে ভিড় কম দেখছি, দোকানের পরিমাণও কম দেখছি, পাঠকের আগ্রহ কম দেখছি এবং লেখকের আগমনও কম দেখছি। দর্শনার্থী থাকে তাহলে আমাদের মেলাটা উৎফুল্ল হয়, অন্যরা আসার আগ্রহ পায়। আর কাস্টমার মানে আমি বলবো না যে পরিমাণে দর্শনার্থী কম সেই হিসেবে কাস্টমার কম আছে, বাট কাস্টমার কিছুটা কম আছে। তবে যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাননি অনেকে। শুধু ঘোরার জন্য নয়, বইয়ের টানেই ছুটে আসছেন মেলায়। ঠিকই সংগ্রহ করছেন নিজের প্রিয় বইটি। বইমেলা আসতে খুব ভালো লাগছে, মানুষজন অনেক কম, খুব নিরিবিলি, খুব স্বাচ্ছন্দ্যে হাঁটাহাঁটি করছি। মোহাম্মদ জাফর ইকবাল স্যারের মহাকাশের প্রাণী বইটি কিনেছি। বেশি বই পড়ি এমন না, খুব পাঠক মনা না, কিন্তু আমার আসলে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম প্রচণ্ড ভালো লাগে। ভালোবাসা পৌঁছে যায় ভালোবাসার টানে আপন ঠিকানায়। সুতরাং আমার যারা ভক্ত, আমাকে যারা ভালোবাসে, সমর্থন করে, তারা ঠিকই চলে আসছে। এদিকে রমজান হওয়ায় ইফতারের পর মেলা প্রাঙ্গণে পাঠক ও দর্শনার্থীদের আনাগোনা কিছুটা বাড়ে, যদিও সেই ভিড় রূপ নেয়নি কেনাকাটায়। মেলায় এখন পর্যন্ত নতুন বই এসেছে 136টি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার নারী এশিয়ান কাপ অভিযানে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। বিগ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে মেয়েরা। শক্তিশালী প্রতিপক্ষ হলেও লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক আফরিদা খন্দকারের। আর শিষ্যদের কাছে সেরাটা চান কোচ পিটার বাটলার। এদিকে নবীন হলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক চীন। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। সিডনি থেকে পারভিন আক্তারের ম্যাচ রিপোর্ট। সিডনির চমৎকার সকালে জুবলি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। স্বপ্নযাত্রার প্রথম ধাপে নারী দলের সামনে চীন। ম্যাচের আগে 2 মেরুতে দাঁড়িয়ে 2 দল। এক দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক, অন্য দল সবশেষ আসর সহ 9 বারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন যেখানে 17তম অবস্থানে, সেখানে বাংলাদেশ দাঁড়িয়ে 112তে। এমন পার্থক্যের পরেও পা মাটিতেই রাখছেন চীনের কোচ আন্তে মিলিজ। বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক তিনি। তার মতে মূলত চাপে থাকবে চীন। লাল সবুজের যেহেতু হারানোর কিছুই নেই, তাই যে কোনো কিছুই করে ফেলতে পারে তারা। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানেন অধিনায়ক আফরিদা খন্দকার। তাই তো জয় পরাজয় নয়, ভালো খেলার দিকেই চোখ তার। আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান। তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তা আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। পিটার বাটলারের দলটায় আছেন অনূর্ধ্ব 19 সাফের সেরা খেলোয়াড় আলপি আক্তার। সবশেষ নারী লিগে 29 গোল করা আলপি বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায়। আক্রমণে পরীক্ষিত সৈনিক তহুরা শামসুন নাহার। সাগরিকারা নিজেদের প্রমাণে মরিয়া। মাঝমাঠে মনিকা চাকমা, ঋতুপর্ণা, স্বপ্নার উপর থাকবে গুরু দায়িত্ব। রক্ষণে আফিদা, শিউলি আজিমে ভরসা কোচের। চীনের মতো দলের সঙ্গে পেরে ওঠার মতো সক্ষমতা আসলে এখনো তৈরি হয়নি আমাদের। আমি চাই ওরা ভালো পারফর্ম করুক, কারণ এশিয়ান কাপ ওদের শেখার মঞ্চ। বয়স ভিত্তিক বা জাতীয় দল, যে কোনো ফরম্যাটে এটাই 2 দলের প্রথম সাক্ষাৎ। প্রস্তুতির ঘাটতি পেছনে ফেলে লক্ষ্য এখন একটাই, সামর্থ্যের সেরাটা দিয়ে চীনের বিপক্ষে লড়াই করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, সৌদি কাতারের জ্বালানি স্থাপনা ইরানের হামলা, কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমান, আক্রান্ত নেতানিয়াহুর কার্যালয়, খোমেনির স্ত্রীর মৃত্যু। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। এবং হামলার মুখে কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেল গ্যাসের দাম। পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুদ থাকায় শঙ্কা দেখছেন না বাণিজ্যমন্ত্রী। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।